সনাত ভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে অন্তিমের অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে অন্তিম মেসেজে লিখে পাঠিয়েছে, সানাত, ক্যাম্পাসের বাইরে আমার জন্য 20 মিনিট অপেক্ষা করো। ডিউটি এখনো শেষ হয়নি, আমি 20 মিনিট পর আসছি, একসাথে বের হব। তাই সনাত চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ সে চাইলেও ক্যাম্পাসের ভেতর অন্তিমের জন্য অপেক্ষা করতে পারবে না। কারণ অন্তিম চায় না তাদের সম্পর্কের কথা প্রফেশনাল লাইফে কেউ জানো। সনাত বেশ বিরক্ত এতে। সে ভেবে পায় না বাইরে যে মানুষ এত প্রেমিক পুরুষ সেজে থাকে, তার সামনে সেই মানুষেরা ভার্সিটির আসলে পুরো ভুল পাল্টে ফেলে। এমন হাব ভাব যেন চেনেই না তাকে, যেন আর 5টা মেয়েদের মতো সেও তেমন। রাগ হয় সানাতের, পরক্ষণই ভাবে না বোধহয় একটু বেশি আশা করে ফেলেছে সে অন্তিমের থেকে। অন্তিম তো তাকে একবারও বলেনি সে তাকে ভালোবাসে। সে যা করছে তা হয়তো বন্ধুত্বের খাতির থেকে। এমন মুহূর্তে পেছন থেকে আলফি সানাতকে ডেকে বলে উঠল, আরে সানাত, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? সানাত আলফিকে দেখে এবার মহা বিরক্ত হলো, মনে মনে বলে উঠল, উফ, এই ছেলে এখানেও চলে এসেছে, একটু একা দাঁড়িয়েও শান্তি নেই। কি ব্যাপার সানাত, কথা বলছো না কেন? না মানে, একজনের জন্য অপেক্ষা করছি। কার জন্য? সানাত কি বলবে বুঝতে পারছে না। আলফি আবার বলল, তুমি কি তোমার ওই কাজিনের জন্য ওয়েট করছো? হ্যাঁ আলভি। ও, বাট তোমার ওই কাজিন কেমন একটু জানি। মানে তুমি ওনার রিলেটিভ, অথচ ভার্সিটিতে এমনভাবে ইগনোর করে তোমাকে, যেন তুমি কিছুই হও না ওনার। সানাতের মনটা খারাপ হয়ে গেল। সত্যি তো, আলভির একটা কথাও ফেলনা না। অন্তিম কেন এমন করে? কই, ভার্সিটির বাইরে তো কত কোমল তার প্রতি, তবে ভার্সিটিতে কেন এত কঠিন? অন্তিম সবে মাত্র ভার্সিটি থেকে বেরিয়েছে। বাইরে সানাতের পাশে আলভিকে দেখে মেজাজ তুঙ্গে উঠে গেল। এই অসভ্য ছেলে তো দেখছি কিছুতেই পিছু ছাড়ছে না। আর সানাত ব্যর্থটা কম কিসে, সেও তো দিব্যি দাঁড়িয়ে আছে ওর সাথে। অন্তিমকে দাঁড়াতে আলভি বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া? আমি তোমার ভাইয়া হলাম কি করে? যা বাবা, আপনি শাতানের বড় ভাই বলে কথা, আর শাতান আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাহলে ওর ভাই মানে তো আমারও ভাই, তাই না? অন্তিমের চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে একটা ঘুষি মেরে আলভির সবকটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। আর এদিকে সানাত কাঁচামচো করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি ঘোল হওয়ার আশঙ্কায় সে অন্তিমের উদ্দেশ্যেই বলে উঠল, চলুন, যাবেন না? এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমার পা ব্যথা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলুন। তারপর আলভির উদ্দেশ্যে বলল, আচ্ছা আলভি, আমরা এখন আসছি। বলেই অন্তিমের হাত ধরে হাঁটতেই শুরু করলো। তারপর একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বসলো। অন্তিম চোয়াল শক্ত করেই বলে উঠল, ওই ছেলেটার সাথে তোমার এত কিসের মেলামেশা? বলেছি না ওর থেকে দূরে থাকবে। আমার একদম পছন্দ নয় ওই ছেলেকে। সানাত ইচ্ছে করেই বলে উঠল, কেন পছন্দ নয় কেন? আলভি তো খুব ভালো ছেলে, যথেষ্ট অমায়িক। জাস্ট শাট আপ। এত নজর কেন বাইরের ছেলেদের দিকে? ভালো মন্দ তুমি কি বোঝো? হ্যাঁ, যে বলছো অমায়িক। আমি তো শুধু চুপ থাকো। আর হ্যাঁ, ওই কোথায়? ঘুরতে গেছে। বলেই চিপ কাটলো সানাত। এই রে, মুখ ফুসকে কি বলে ফেলেছে। অন্তিম যদি জানতে পারে তার বোন প্রেমিকের সাথে ঘুরতে গেছে, তাহলে আর রুখে থাকবে না। অন্তিম কুচকে জিজ্ঞেস করল, কার সাথে ঘুরতে গেছে? ওই সেই মিনহা ওদের সাথে। আমিও যেতাম, কিন্তু আপনি তো অপেক্ষা করতে বললেন, তাই আর যাওয়া হয়নি। ও আচ্ছা। অন্তিম আর সানাত এই মুহূর্তে বসে আছে একটা রেস্টুরেন্টে। খাবার অর্ডার করেছে। তারা চুপচাপ করে বসে আছে। অন্তিম উঠে দাঁড়ালো, তারপর বলল, সানা তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে। তারপর অন্তিম চলে গেল আর সানাত বসে রইল। অন্তিম ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল, আচমকা কার সাথে ধাক্কা লাগলো কোনো রকমে। নিজেকে সামলে নিয়ে শার্ট ঠিক করতে করতে বলল, বাকি আই এম এক্সট্রিমলি সরি। আসলে কথা আর বলতে পারলো না। দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পর মুহূর্তে একসঙ্গে বলে উঠল, তুই? তুই? তারপর সামনের ব্যক্তিটি বলে উঠল, আরে অন্তিম তুই? রাফিদ তুই? তারপর দুজনেই দুজনকে জড়িয়ে ধরলো। অন্তিম বলে উঠল, সেই লাস্ট কবে তোর সাথে দেখা হয়েছিল? তারপর 3-4 বছর হলো কোনো যোগাযোগ নেই। জাস্ট শুনলাম তুই নাকি দেশের বাইরে চলে গেছিস। হ্যাঁ রে, হুট করে ডিসিশন নেওয়া। তোকে খুব মিস করেছি রে। হ্যাঁ, এতই মিস করেছিস যে যোগাযোগের সময়ও পাসনি।
ট্রাস্ট মি, তোর নাম্বারটা হারিয়ে গেছিল আর আগের আইডিটাও চেঞ্জ করে ফেলেছিলি। অপশন ছিল না কোনো, আর ব্যস্ততার মধ্যে এত ডুবে গেলাম যে খোঁজ করার সময়ও পাইনি। সেসব তো বুঝলাম, এখন কি করছিস? এই তো বাবার বিজনেস হ্যান্ডেল করছি, পাশাপাশি ফার্মাসিস্ট হিসেবে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেও আছি। খুব ভালো। তুই কি করছিস? এই তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন লেকচারার হিসেবে জয়েন করেছি। দারুণ ব্যাপার। তাই এখানে কি ফ্যামিলির সাথে এসেছিস নাকি? আরে না। তাহলে কি ভাবিকে নিয়ে? না দোস্ত। বুঝতে পেরেছি, প্রেমিকা নিয়ে এসেছিস। রাদিফ লাজুক হাসলো, অন্তিম বলে উঠল, থাক, আর লজ্জা পাস না। তা ভাবির সাথে কি দেখা করাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, আজই করাবো। তার আগে বল তোর কি খবর? আমার আর কি অবস্থা, আমি তোর মতো প্রেমিকা নিয়ে আসিনি, সোজা বউ নিয়ে এসেছি। কি, তুই বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ, তুই মিস করে গেলি। শিট দোস্ত, কবে করলি? এই তো প্রায় 6 মাস। এত বড় ঢোকা। চল ভাবিকে দেখব। ওহি বোরিং হয়ে বসে আছে। সে তার বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে এসেছে, তবে সেই মানুষটি ওয়াশরুমে যাওয়ার নাম করে সেই যে গেছে, এখনো আসার নাম নেই। ওহি বোরিংনেস কাটানোর জন্য সানাতকে ভিডিও কল করলো। সানাতও বোরিং হয়ে বসেছিল, এমন সময় ওহির ভিডিও কল পেয়ে খুশি হলো। তারপর রিসিভ করতেই ওপাশ থেকে ওহি বলল, কিরে শাকচুন্নি, দেখ কালকে তো তোরা ভালোই ঘুরলি, রাতে কত রোমান্টিক সময় কাটালি। দেখ দেখ, এখন আমিও আসছি বান্ধবী, ওনার সাথে রেস্টুরেন্টে আসছি। দেখ তো উড়িস না ফকিন্নি, আমিও আসছি। কি, তুই কই গেছিস আবার? আর কার সাথে গেছিস? আমি কি তোর মতো? আমি আমার জামাইয়ের সাথে আসছি রেস্টুরেন্টে। হ্যাঁ, ও বাবা, আমার ভাইকে তো ভালোই আঁচলে বেঁধেছিস দেখছি। যাক বাদ দে, দেখ আমি কত নামি দামি রেস্টুরেন্টে বসে আছি। সানাত বলে উঠল, এই 1 মিনিট। কি হলো আবার? এই তোর আর আমার ব্যাকগ্রাউন্ড সেম কেন লাগছে? মানে আমি তো সিপি রেস্টুরেন্টে এসেছি। কি, তুই এইখানে এসেছিস? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমরাও তো এইখানেই এসেছি। বলেই পেছনে ফিরে তাকাতেই দেখলো ওহি তার ঠিক পেছনে টেবিলেই বসা। কি কি বলতেছিস এগুলা? হাই আল্লাহ, মির্জাফর সেমডি, আগে বলস নাই কেন তোরা এখানে আসছিস? আর মরার কোনো জায়গা পাস নাই, এখানেই আসছস? এই ফাজিল, আমি কি করে জানবো তুই প্রেম করতে এইখানে আসবি? এসব বাদ দে দোস্ত, এখন ভাইয়ার থেকে কিভাবে বাঁচবো আইডিয়া দে। ভাইয়ার সামনে একবার পড়লে সব শেষ, বাচ্চা আমারে। সানাত উঠে ওহির সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, তুই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা তো। রাদীপ তো এখন এখানে নেই, ও আসলেই ওকে বলে চলে যাব। তোর বয়ফ্রেন্ড কই গেছে? ওয়াশরুমে গেছে। হায় আল্লাহ, অন্তিমও ওয়াশরুমে গেছে। দোস্ত আমার না ভয় করতেছে, কিছু একটা করে আমারে বাঁচা কসম। আর এইসব ডেটিং ফেটিং এ আসবো না। সানাত কিছু বলতে যাবে, এর মধ্যেই দেখা গেল অন্তিম আসছে। আর তার পাশের ব্যক্তিটি আর কেউ নয়, ওহির প্রেমিক রাদিফ। দুজনকে পাশাপাশি দেখে ওহি মনে মনে বলল, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বাঁচায় ও। সানাত একবার ওহির দিকে তাকিয়ে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। অন্তিম সানাতের পাশে ওহিকে দেখে বেশ অবাক হলো, কিন্তু সে কিছু বলার আগেই রাদিফ বলে উঠল। কিরে ভাবি কোথায়? অন্তিম এগিয়ে গিয়ে সানাতের দিকে ইশারা করে বলল, এই যে সানাত। সানাত আর ওহি কেউই কিছু বুঝতে পারছে না। অন্তিম আর রাদিফকে একসঙ্গে দেখে তারা মাথা এই মুহূর্তে পুরো ফাঁকা। তারপর ওহির দিকে তাকিয়ে রাদিফ বলে উঠল, আরে ওহি, তুমি ভাবিকে চেনো? তুইও কি চিনিস? হ্যাঁ, ওকে নিয়েই তো এসেছি, তোর হবু ভাবি। অবাক হয়ে বলল অন্তিম। বলেই লাজুক হাসলো রাদিফ। আর এইদিকে ওহি ঘেমে নিয়ে একাকার। আছে মহাফাসা ফেসে গেছে। অন্তিম বলে উঠল, কি বললি? হ্যাঁ, তুই না আমার প্রেমিকাকে দেখতে চেয়েছিলি? এই তো সে। ওহি আর তুই? অন্তিমকে থামিয়ে রাদিফ বলে উঠল, তুই ওহিকে চিনিস? তোরা পূর্ব পরিচিত? অন্তিম চোখ মুখ শক্ত করে গম্ভীর হয়ে বলল, হ্যাঁ। ওহি, তুমি তো বললা না তুমি অন্তিমকে চেনো? ওই কোনো রকমে মাথা নিচু করে বলল। সঙ্গে আমার ভাইয়া। সঙ্গে রাদিফ হয়ে গেল। ভয়ে তার চোখের মুখের রং বদলে গেছে। কোনো মতে অন্তিমের দিকে তাকিয়ে বলল, দোস্ত গালতি সে মিস্টেক।
বলেই কোনো রকমে কেটে পড়ল। অন্তিম গম্ভীর হয়ে বলে উঠল, সানাত, ওকে নিয়ে বাড়ি যাও। সানাত বসে আছে ওহির রুমে। ওহি রেডি হচ্ছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, ভাইয়া কিছু বলেছে আমাকে নিয়ে? না, তুই ভাবিস না কিছু। কি বলছিস ভাববো না মানে? ভাইয়া আমার সাথে 1 সপ্তাহ হলো কোনো কথাই বলেনি। আমি ভাবছিলাম সেদিন হয়তো ভাইয়া আমাকে প্রচুর বকবে, কিন্তু তার কিছুই করেনি ভাইয়া। বকলে কি তুই খুশি হতি? বরং এখন তো তোর খুশি হওয়ার কথা যে তোর আর রাদীপ ভাইয়ার আগ হচ্ছে। তুই কি খুশি না? আমি খুশি, কিন্তু আমি শান্তি পাচ্ছি না সানাত। ভাইয়া যদি আমায় মারতো বকতো তাহলে আমি বোধহয় শান্তি পেতাম, কিন্তু ভাইয়া আমার সাথে কোনো কথাই বলছে না। সেদিন ওখান থেকে আসার পরে আমি কখনোই ভাবিনি ভাইয়া এসে আব্বু আম্মুকে বলে রাদীপের ফ্যামিলির সাথে পাকা কথা বলে ফেলবে। ভাইয়া কোনো বাধাও দিল না। ওহি, তুই মন খারাপ করিস না। আচ্ছা যা, আমি আজকে এটা নিয়ে কথা বলবো ওনার সাথে। আর তুই এখন রেডি হতো, একটু পরেই তোর ঘরোয়া বিয়ের শপিং এ যাবো। রেডি হচ্ছি, তুই প্লিজ ভাইয়াকে বুঝিয়ে বল, আমার সত্যিই খারাপ লাগছে। আচ্ছা মন খারাপ করিস না, আমি কথা বলবো তো। বলেই সানাত বেরিয়ে গেল। অন্তিম রেডি হচ্ছে এমন সময় ঘরে সানাতের আগমন ঘটল। সানাতকে দেখে অন্তিম কিছু একটা খুঁজতে খুঁজতে বলে উঠল, সানাত, তুমি এসেছো? হ্যাঁ, কোনো দরকার? হ্যাঁ, আমার ঘড়িটা কোথায় রেখেছো খুঁজে পাচ্ছি না। দেখছি, দাঁড়ান। বলেই ঘড়িটা খুঁজে বের করে অন্তিমের হাতে দিয়ে বলল, এত অগোছলো হয়েছেন কেন আপনি? কোনো জিনিসের কোনো ঠিক ঠিকানা নাই? তুমি আছো না গোছানোর জন্য। এটা কি আমার চাকরি? বেতন দেন আপনি আমায়? চাকরি কেন হবে? এটা তোমার রেসপন্সিবিলিটি। থামুন, আপনি কি আমাদের সাথে বের হবেন? হ্যাঁ, মা অনেক রিকোয়েস্ট করেছে, তাই আর না করতে পারিনি। ও, তুমি কি কিছু বলবে? সানাত কিছুক্ষণ কাজুমাজু করে তারপর বলল, আসলে একটা বিষয়ে কথা বলার ছিল। কি বলো? এত হেজিটেট ফিল করছো কেন? আসলে ওহিনা খুব কষ্ট পাচ্ছে। অন্তিম ঘুরে সানাতের দিকে তাকালো, তারপর বলল, কেন? ওর কি বিয়েতে আপত্তি আছে? না না, তেমন কিছু না। তাহলে? আপনি ওর সাথে কথা বলছেন না, ও খুব কষ্ট পাচ্ছে এই বিষয়টা নিয়ে। সেদিন ওখান থেকে আসার পর আপনি ওকে কিছুই বলেননি, উল্টো আঁচ করিয়ে দেওয়ার জন্য বলছেন। আপনি কি ওর উপর রেগে আছেন? এটা না খুব কষ্ট পাচ্ছে। আপনি প্লিজ রেগে থাকবেন না। আচ্ছা, আপনি কি কোনোভাবে রাদীপ ভাইয়ার জন্য মানতে পারছেন না? সানাত, আমি কেন রেগে থাকবো? ওহি তো কোনো অন্যায় করেনি, একজনকে ভালোবেসেছে, আর ভালোবাসা অন্যায়ের কিছুই না। ওহি এখন মোটেও বাচ্চা নয়, নিজের লাইফের ডিসিশন নিজেই নিতে পারে। আর রাফিদকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আর রাফিদকে নিয়ে কোনো প্রবলেম থাকার প্রশ্নই আসে না। কারণ আমি জানি রাফিদ খুব ভালো একটা ছেলে। আমার বন্ধু বলে বলছি না, সত্যিই খুব ভালো একটা ছেলে। আমি নিজেও হয়তো ওহির জন্য এত বেস্ট কোনো পাত্র খুঁজে পেতাম না। ওহি একদম পারফেক্ট একজনকেই চুজ করেছে। আর রাফিদ এস্টাবলিশড একটা ছেলে, ওকে নিয়ে কোনো প্রবলেম নেই আমার। তাহলে কেন কথা বলছেন না ওহির সাথে? আমি আসলে কিছুদিন পরে ওহির বিয়ে হয়ে গেলে কেমন সব শূন্য হয়ে যাবে, এটা ভেবে একটু চুপচাপ আছি। ওকে দেখলেই আমার মনে হয় ছোট্ট মনটা আমার কত বড় হয়ে গেছে। আমার ভাবতেই খুব কষ্ট হয় সানাত। এই ব্যাপার? আর আপনি জানেন আপনার এই এমন আচরণে মেয়েটা কত কষ্ট পাচ্ছে? রীতিমতো কাঁদছিল ওহি। কি ওই বোকামি কেঁদেছে? হ্যাঁ, আপনি এক্ষুনি যান, গিয়ে বোনের মান ভাঙান। সানাত বিরক্ত হয়ে তাকিয়ে আছে অন্তিম আর ওহির দিকে, তারপর বলল, আপনাদের ভাই বোনের মান অভিমান শেষ হলে চলুন আমরা যাই, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার বের হওয়া উচিত। অন্তিম। তাহলে দাঁড়িয়ে কেন আছেন, চলুন। আর এই ওহি, তোর এই ন্যাকাকানা বন্ধ করতো। প্রেম করার সময় মনে ছিল না যে একদিন তোর ভাইকে ছেড়ে প্রেমিকের সাথে যেতে হবে? এই তুই থামবি? তোর কি লজ্জা লাগে না এসব বলতে? তোর প্রেম করতে লজ্জা না লাগলে আমার বলতে কেন লজ্জা লাগবে শুনি? থাম সানাতের বাচ্চা। আমার কোনো বাচ্চা নেই। তাহলে নিয়ে নে, আমিও ফুপি হতে চাই। ব্যাস, সানাত সঙ্গে সঙ্গে নুয়ে পড়লো। অন্তিম সামনে থাকায় লজ্জা যেন আকাশ ছিল। এই মুহূর্তে তার এই ওহিকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। রাগে লজ্জায় সানাত কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে অন্তিমের মা অর্পিতা আঞ্জুমের পাশে বসল। তারপর অন্তিম ও ওহি উঠে বসল। সারা রাস্তা সানাত একটা কথাও বলেনি, আর অন্তিমের দিকে তো ভুলেও তাকায়নি। মার্কেটের মাঝেই ঘোরাঘুরি করেছে সানাতরাও। ওহি শ্বশুরবাড়ি থেকেও
মানুষ এসেছে, সবাই মিলে বিয়ের শপিং করছে, সবাই বেশ হাসি খুশি ভাবেই ঘুরছে, কিন্তু সানাতের কেন যেন খুব অস্থির লাগছে, কেন যেন মনটা খুব অস্থির করছে। অন্তিম সানাতের পাশে এসে দাঁড়ালো, তারপর বলে উঠল, সানা, তুমি ঠিক আছো? তোমাকে আমার ঠিক লাগছে না। না, আমি ঠিক আছি। শিওর? হ্যাঁ, একদম ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, বাট কোনো প্রবলেম হলে বলবে কিন্তু। হ্যাঁ, একদম। সানাতের সব শপিং করা শেষ, এখন মূলত তারা শপিং মল থেকে বের হচ্ছে একটা রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে। তবে সেখানেই যেন আজ একরকম চরম বিপত্তি ঘটে গেল, যা একটা সদ্য সাজানো সুখের সংসার ভেঙে দিতে সক্ষম। হঠাৎ করে অন্তিমের বুকে ঝাঁপিয়ে পড়লো এক আগন্তুক মেয়ে। পুরো ঘটনায় হতবিহ্বল উপস্থিত সকলে। কোনো রকমে সামলেই দাঁড়ালো অন্তিম। হঠাৎ এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বুকে ঝাঁপিয়ে পড়া মেয়েটিকে দেখা মাত্রই সানাতের সমস্ত দুনিয়া মুহূর্তে কেঁপে উঠল, কারণ মেয়েটি আর কেউ নয়, ছোঁয়া। সানাত যেন পাথর হয়ে গেছে। যেই ভয় সে এতদিন ধরে পেয়ে আসছিল, আজ তা সত্যি হয়ে গেল। তার সংসারটা বোধহয় আর তার থাকবে না, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সকলের দৃষ্টি উপেক্ষা করে ছোঁয়া বলে উঠল, অন্তিম, আমি এসে গেছি। তুমি আমার উপর খুব রাগ করে আছো, তাই না? অন্তিম নিজেকে ছোঁয়ার থেকে ছাড়িয়ে নিল। মুহূর্তে অন্তিমের মা অর্পিতা আঞ্জুম বলে উঠলেন, এতদিন পর কোথা থেকে এসেছো তুমি? আর এসব পাবলিক জায়গা কোন ধরনের অসভ্যতাম? ছোঁয়া অন্তিমের মায়ের কথা উপেক্ষা করে অন্তিমের উদ্দেশ্যেই বলে উঠল, অন্তিম, আই নো তুমি অভিমান করে আছো আমার উপর। আমি আমার ভুল বুঝতে পেরেছি অন্তিম। ভুল বুঝতে পেরেছিস মানে? আমাদের সাথে বেইমানি করে, আমাদের সম্মানহানি করে এতদিন পর এখন হুট করে এসে ফাজলামি করছিস তুই? বলল ওহি। ওহি, তুইও এভাবে বলছিস? আই নো আমি ভুল করেছি, আমি স্বীকার করছি তো নিজের ভুলটা। আমি অন্তিমের সাথে কথা বলে সবটা স্বাভাবিক করে নেব। স্বাভাবিক করবি মানে? কি স্বাভাবিক করবি তুই? তুই কেন এসেছিস? আর ভাইয়া তোর সাথে কোনো কথা বলবে না। ভাই এখন ম্যারিড, সেটা ভুলে যাস না। কিসের ম্যারিড? বিয়ে হয়েছে সানাতের সাথে ভাইয়ার। ওটা কি কোনো বিয়ে বলে নাকি? অন্তিম পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছে সানাতকে, আর সানাতও তো অন্তিমকে ভালোবাসে না। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। এই মেয়ে, একদম চুপ করো তুমি, বেয়াদব কোথাকার। তুমি বললেই ওদের বিয়ে মিথ্যে হয়ে যাবে নাকি? তুমি কি এসব বলার? আমার ছেলে জীবনের এত বড় সর্বনাশ করে আবার যখন আমার ছেলেটা সুখে শান্তিতে বাঁচতে চাইছে, তখন তুমি আবার কেন এসেছো? কোন অশান্তি সৃষ্টি করতে এসেছো তুমি? আন্টি, আপনি ভুল বলছেন। আমি আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে চাইছি। কিসের সম্পর্ক? আর কি স্বাভাবিক করবে তুমি? তোমার ইচ্ছা মতো সবকিছু হবে নাকি? আর বারবার ভুলে কেন যাচ্ছ? অন্তিম বিবাহিত, সানাতর স্ত্রী। আমি মানি না, আর আমি জানি অন্তিমও মানে না এই সম্পর্ক। অন্তিম, তুমিই বলো, তুমি তো আমাকে ভালোবাসো, আমার জন্য পাগল ছিলে তুমি। আমি জানি আমি ভুল করেছি, তাই এখন নিজের ভুলটা সংশোধন করতে চাই। আর এই সংশোধনের উপায় তুমি সানাতকে ডিভোর্স দিয়ে দাও। তারপর চলো না আমরা আবার সবটা নতুন করে শুরু করি। অন্তিম নিশ্চয়, কোনো কথা সে বলছে না। আর সানাত, সে শুধু অন্তিমের কিছু বলার অপেক্ষায় তৃষ্ণার্ত চাতক পাখির মতো তাকিয়ে আছে। আর ভেতরে যে ঝড় বইছে তা সে কিছুতেই সামলাতে পারছে না। আবারও বলি উঠল, অন্তিম, আমি তোমার সাথে আলাদা করে কথা বলতে চাই। প্লিজ আমাকে একটু সময় দাও, আমি সবটা খুলে বলবো। না অন্তিম, কোথাও যাবে না। এই মেয়ে, আমার ছেলে থেকে দূরে থাকো বলছি। অন্তিম, তুই এখন চল এখান থেকে। অন্তিম প্লিজ, তুমি আমাকে একটু টাইম দাও, আমার সাথে প্লিজ চলো। অন্তিম একবার সানাতের চোখের দিকে তাকালো। সানাত শুধু তাকিয়ে আছে, তার চোখের ভাষা আজ বড্ড বেদনাদায়ক। অন্তিম দৃষ্টি সরিয়ে নিয়ে সবার আকাঙ্ক্ষা মাটিতে মিলিয়ে দিয়ে বলল, তোমরা বাড়ি যাও মা, আমি ছোঁয়ার সাথে যাব। কথাটা বলেই সানাতের দিকে আরেকবার তাকালো অন্তিম। সানাত তার দিকে তাকিয়ে মলিন হাসল। তার বুকটা আজ ফেটে যাচ্ছে। কেন সুখ সয় না তার? উপরওয়ালা কেন এত নিষ্ঠুর তার বেলায়? আর চিৎকার করে কাঁদতে পারলে বোধহয় একটু হলেও শান্তি লাগতো। তার ভাবতেই কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায় যে এটা সেই ছোঁয়া যে একসময় তার বেস্ট ফ্রেন্ড ছিল। সানাত, দরজাটা খোল প্লিজ। সানাত প্লিজ, এভাবে দরজা বন্ধ করে রাখিস না।
ভেতর থেকে সানাত বলে উঠল, আমি একটু একা থাকতে চাই ওহি, তুই প্লিজ এখান থেকে যা। সানাত পাগলামি করিস না, দরজা খুল বলছি। কেন বিরক্ত করছিস? চলে যা না। সানাত এমন করিস না, কেউ না বুঝলেও তোর অবস্থাটা আমি বুঝতে পারছি, তাই বলছি প্লিজ দরজাটা খোল। ঠিক আছে, আমি কিছু হয়নি আমার, তুই এখন যা। আমি জাস্ট একটু একা থাকতে চাই, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। বেশ, আমি যাচ্ছি, কিন্তু প্লিজ তুই উল্টাপাল্টা কিচ্ছু করিস না। তুই যা ওহি। যাচ্ছি।